হ্যালো গাইজ, আপনারা দেখছেন টিম রিহ্যাশ আর আমি শাশ্বত। এবং আজকে আমরা একটা নতুন সিরিজের রিভিউ নিয়ে এসেছি। হইচইয়ের রিসেন্ট মুক্তিপ্রাপ্ত সিরিজ রক্ত ফলক, অভিক সরকারের লেখা এবং পরমব্রত চ্যাটার্জির ডিরেকশন। এই সিরিজটার মধ্যে দিয়ে হইচই না একটা নতুন জিনিস চালু করেছে। নর্মালি সিরিজ বানানো হয় বিঞ্জ ওয়াচ করার জন্য, যাতে পর পর দেখে নিতে পারেন, ওরকম একটা এক্সাইটিং ফ্যাক্টর থাকে সিরিজের মধ্যে। বাট হইচই এই ধরনের সিরিজ বানানো, এটা বিঞ্জ ওয়াচ করা খুবই কঠিন। একটা এপিসোড দেখবেন, 8 ঘন্টা 40 মিনিট ঘুরবেন, কি হচ্ছে কেন হচ্ছে ভাববেন, তারপর আবার ঠান্ডা মাথায় মুড হলে বা আমার মতো রিভিউ করার থাকলে দেখতে বসে যাবেন। তো কেন এই সিরিজটা জমলো না? ভোগের চেয়ে এটা বেটার হয়েছে, কিছুটা বেটার হয়েছে, বাট ওভারঅল একটা খুব ভালো কাজ হয়নি। তো কেন এই কাজটা এরকম হলো সেটাই আজকে রিভিউতে ডিসকাস হবে। তো অভিক সরকারের যে বই আছে এবং ইনকুইজিশন, এই গল্পটা সেই এবং ইনকুইজিশনের থেকে নেয়া। ইভেন ভোগ গল্পটাও ওই এবং ইনকুইজিশন বইতেই ছিল, এবং আগমবাগির সিরিজটা পুরোটাই ওই বইটার মধ্যে আছে। এছাড়াও কৃষ্ণানন্দ আগমবাগিসের আরো গল্প রয়েছে। তো এই সিরিজটার যদি খুব অল্প, যেটা আমার খুব অল্প কিছু ভালো দিক রয়েছে, তার মধ্যে একটা হচ্ছে গিয়ে যে কৃষ্ণানন্দ আগমবাগিসের ক্যারেক্টারটা প্লে করছে, অর্থাৎ শাশ্বত চ্যাটার্জি। শাশ্বত চ্যাটার্জি ক্যারেক্টারটাকে খুব ভালো করে ধরতে পেরেছে। এবং আপনি বইটা পড়লেও আগমবাগিসের যে ইমাজিনেশন গুলো আপনার মাথায় আসবে, যে একটা মানুষ যে সময় এবং কাল চক্রের ঊর্ধ্বে বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় টাইম ট্রাভেল করতে পারে, এবং তার খুব নির্লিপ্ত একটা নন চ্যালেঞ্জ অ্যাটিটিউড আছে, কিন্তু সে আসলে খুব কনসাস। এই বিষয়টা শাশ্বত চ্যাটার্জি পুরো স্কিনটা ধরতে পেরেছে ক্যারেক্টারটার, যেটা খুব ভালো। এবং সিরিজটার লাস্ট দুটো এপিসোডে গিয়ে সিরিজটা একটু হাই নেয়, সেখানে যেহেতু অনেক ইভেন্ট ঘটতে থাকে, মূলত গল্পটাতেই ওই জায়গাটা বেশি ইন্টারেস্টিং। তো সেই জন্য সিরিজটার লাস্ট দুটো এপিসোড কিছুটা ভাল লাগে, যে কারণে এটা একটু ভোগের চেয়ে বেটার কাজ হয়। বাট ওভারঅলে দেখতে গেলে সিরিজটা একেবারেই দাঁড়াতে পারে না। ফার্স্ট এপিসোড থেকে ফোর্থ এপিসোড অব্দি একেবারেই এঙ্গেজিং নয়। তো এই সিরিজটার গন্ডগোলগুলো কোথায়? বেসিক্যালি এই বইটা যদি আপনারা পড়েন, অর্থাৎ রক্তফলক গল্পটা যদি পড়েন, সেখানে দেখবেন যে ডেসক্রিপশনটা আছে বা যে মেইন ভিলেন ক্যারেক্টারটা আছে, সেটা খুবই জঘন্য একটা ক্যারেক্টার, খুবই নোংরা, এবং পড়লে আপনার লিটারালি গা ঘিনঘিন করবে। কিন্তু এই সিরিজটার মধ্যে এই ভিলেন ক্যারেক্টারটা করেছে অর্জুন চক্রবর্তী, যে কিনা বেসিক্যালি একটা লেডি কিলার। লেডি কিলার মানে লেডি কিলার রোমিও ভাববেন না, সেটাও একটা অ্যাঙ্গেল আছে। বাট অ্যাপার্ট ফ্রম দিস, সে মেয়েদেরকে ধরে ধরে সিরিয়াল কিলিং করতে থাকে, এবং তাছাড়া তার একটা পূর্বজন্মেরও ইতিহাস আছে। এই জিনিসগুলো কিছুটা ট্রেলারেও রিভিলড আছে, এছাড়া স্টোরিটাও যেহেতু অডিওতে আছে, আপনারা শুনে নিতে পারেন, এটা কোনো স্পয়লার নয়। তো এই ভিলেন ক্যারেক্টারটা কিন্তু অর্জুন চক্রবর্তী খুব একটা ভালো করতে পারেনি। মানে সে যখন একটা রোমিও টাইপ ক্যারেক্টার প্লে করছে, মেয়েদেরকে পটাচ্ছে, সেই জায়গাটা ভালো। কিন্তু যে হিংসাটা ওর মধ্যে থাকা দরকার, যে মানসিক বিকৃতিটা ওর মধ্যে থাকা দরকার, সেটা ক্যারেক্টারটার মধ্যে কোথাও ফিল করা যায় না। তো যেহেতু ভিলেন ক্যারেক্টারটাই এতটা দুর্বল হয়ে যাচ্ছে, যেটা গল্পটার মধ্যে মারাত্মক স্ট্রং ছিল, সেই কারণে এখানে স্টোরিটাও খুব দুর্বল থাকে। এবং এই সিরিজটার মধ্যে যে যে জিনিসগুলো আছে, গল্পটার মধ্যে যা যা জিনিস ছিল, সেগুলোকে ঠিকঠাক জায়গায় বসানো হয়নি। মানে বিভিন্ন জিনিসপত্র সেটা লাস্টের দিকেই সব রিভিল হচ্ছে, ফার্স্টের থেকে কোনো রকম পয়েন্ট তৈরি করে যেতে পারেনি। তো অ্যাজ অডিয়েন্স কোনো ইমোশনে ফিল হয় না। টেনশন, সাসপেন্স, থ্রিল যেমন ফিল হয় না, তাছাড়া অন্যান্য জিনিসগুলো ফিল হয় না। এটার একটা বড় কারণ যে ডিরেক্টর আমি একটা জিনিস বুঝতে পারি না, পরমব্রত চ্যাটার্জি বাইরে থেকে ফিল্ম মেকিং শিখে এসছে, এতদিন ধরে ফিল্ম মেকিং এর সাথে অ্যাটাচড আছে, তাও হররের মধ্যে বারবার গোল্লার পর গোল্লা, গোল্লার পর গোল্লা কি করে হচ্ছে কেসটা, আমি কিছুতেই বুঝতে পারছি না। এরম না যে লাইটিং এ ফোকাস করছে না, সাউন্ডেও যে একেবারে ফোকাস করছে না, সেটা নয়। বাট তাও যদি বলি যে কি কারণে এই জিনিসগুলো ফেল করছে, একটা কারণ তো ডিরেক্টরের প্রপার সেন্সিবিলিটি এখানে কাজ করছে না। এবং এর পেছনে কিন্তু একটা রাজনীতিও আছে, সেই রাজনীতিটা নিয়ে আমি শেষে কথা বলবো, যেহেতু একটু কন্ট্রোভার্সিয়াল ডিসকাশন। বাট অন্যান্য দিকগুলো যদি বলি, সাপোর্টিং কাস্টে অভিনয় অত্যন্ত বাজে, এবং এটা বাংলা সিরিজে একটা রেগুলার ব্যাপার হয়ে গেছে। মানে এখানে একটা সিন আছে, 3টে মেয়ে কিডন্যাপ হয়েছে, পুলিশ বাড়ির লোকের সাথে হেসে হেসে দাঁত কেলিয়ে কথা বলছে যে ওরা কোথায় আছে কি না আছে, এইসব নিয়ে হেসে হেসে কথা বলছে। তো সাপোর্টিং কাস্টের অভিনয়টা যদি একটুও ফোকাস না করা হয়, তাহলে কিন্তু সিরিজ, অন্তত সিরিজের মতো একটা মিডিয়াম, নিশ্চয়ই ধ্যারাবে। এই রক্তফলক সিরিজটার মধ্যে কনিনিকা ব্যানার্জিকে নেওয়া হয়েছে। কনিনিকা ব্যানার্জি একজন অসাধারণ অভিনেত্রী, কিন্তু কনিনিকার অভিনয়ের এখানে কোনো স্কোপ নেই। ক্যারেক্টারটা জাস্ট ওয়েস্টেড হয়েছে এই সিরিজটার মধ্যে। তার চেয়ে বরং অনেক বড় বড় ক্যারেক্টার অনেক লোককে দেওয়া হয়েছে, যে ক্যারেক্টারগুলো তারা একেবারেই পুল অফ করতে পারেনি। তো সিরিজটার রাইটিং এর মধ্যে গন্ডগোল আছে, সিরিজের যে এপিসোডগুলো সেখানে এঙ্গেজমেন্ট ফ্যাক্টরটা খুবই কম, ডিরেকশনের সেন্সিবিলিটিতে গন্ডগোল আছে, এবং সাপোর্টিং কাস্টের অভিনয়ও গন্ডগোল আছে। আরো একটা গন্ডগোল, যে কারণে ইমোশনগুলো খুব একটা ওয়ার্ক করছে না, এখানে সাউন্ডের কাজ করেছে নবারুণ বোস, মানে ব্যাকগ্রাউন্ড মিউজিক, আবহ সঙ্গীত, সেই জিনিসগুলোর কাজ। আবহ সঙ্গীতটাও কিন্তু আরো ইম্প্যাক্টফুল হতে পারতো। আপনারা যদি গল্পটা পড়েন, মানে লিটারেচার মেটেরিয়ালটা যদি আমরা দেখি, সেখানে যে এন্ডিংটা ছিল হরিফিক, ভয়ঙ্কর একটা এন্ডিং, সেই এন্ডিংটাকে এখানে কোনোভাবেই সেরম লেভেলে একটা ফিল করাতে পারে না। ওয়েব সিরিজ যে ফরম্যাটটা, এই ফরম্যাটটার স্পেশালিটি হচ্ছে আপনি একটু টাইম নিয়ে, সময় নিয়ে ক্যারেক্টারগুলোকে এস্টাবলিশ করবেন, ক্যারেক্টারগুলোর সাথে লোককে ইমোশনালি কানেক্টেড হতে হয়,
তারপরে গিয়ে আমরা সিরিজটার আনন্দ পেতে পারি। বাট একটা সিরিজের প্রতিটা এপিসোডের ডিউরেশন যদি 17-18 মিনিট করে হয়, মানে শুরুর ইন্ট্রো আর ক্রেডিটটা বাদ দিয়ে এই 17-18 মিনিটের 6টা এপিসোডের ডিউরেশন, প্র্যাকটিক্যালি দেখতে গেলে একটা 2 ঘন্টার ছবির চেয়েও ছোট একটা সিরিজ। তাহলে আপনি এতগুলো ইমোশন কি করে কানেক্ট করাতে পারবেন? ফলত ইমোশনালি সিরিজটা ওয়ার্ক করে না, অভিনেতাদের পারফরমেন্সের জন্য, কোথাও গিয়ে মিউজিকের জন্য, এবং কোথাও গিয়ে মিডিয়াম যে জিনিসটা তৈরি করছে এখানে হইচই, এই 20 মিনিটের 6টা পর্ব, তাতে কিন্তু সিরিজ ফরম্যাটটা ফ্ল খাচ্ছে। এইবার যে ডিসকাশনটা শুরু করেছিলাম, রাজনৈতিক এখানে কিরকম গন্ডগোলটা হচ্ছে। আপনারা যদি পরমব্রত চট্টোপাধ্যায়ের কাজ খেয়াল করে দেখেন, পরমব্রত চট্টোপাধ্যায় যে ধরনের ছবিতে অভিনয় করে থাকে, বা এর আগে এই হরর জিনিসটা শুরু করার আগে যেরকম ফিল্ম বানিয়েছে, লাইক সোনার পাহাড় ধরুন, কি এই রাত তোমার আমার ধরুন, বা লড়াইয়ের মতো ছবি ধরুন, ও কিন্তু সাটেলিটিকে একটা প্রাধান্য দেয়, যে সাটেল অভিনয়, সাটেল একটা প্রেজেন্টেশন, এই জিনিসটার উপর বেশি ফোকাস থাকে। বাট সব স্টোরিতে এই সাটেল প্রেজেন্টেশনটা ওয়ার্ক করে না, বিশেষ করে কোনো রাইট উইং স্টোরিতে। এবার রাইট উইং কেন বলছি, আমি নিজে অভিক সরকারের গল্প পড়তে খুবই ভালোবাসি, ভোগ এবং ইনকুইজিশন বইটা এই জায়গাটাতে আছেও, এবং ইনকুইজিশন যখন আমি পড়েছি আমার খুব ভালোও লেগেছে। বাট অভিক সরকার, আপনারা যদি ভোগের ক্ষেত্রেও খেয়াল করে দেখেন, অতীন বলে যে ক্যারেক্টারটা ছিল, সে ফার্স্টে ছিল নাস্তিক, একটা কমিউনিস্ট ক্যারেক্টার, কলেজ জীবনে সে কমিউনিজমে বিশ্বাস করতো, পইতে পড়তো না, তার ধীরে ধীরে একটা ট্রান্সফরমেশন হয়, মানে একটা লেফট মাইন্ডসেট থেকে একটা রাইট মাইন্ডসেটের দিকে একটা ট্রান্সফরমেশন। এই জিনিসটা কিন্তু অভিক সরকারের বিভিন্ন গল্পের মধ্যেই রয়েছে। তো রাইট উইং গল্প বলার ক্ষেত্রে আমি বলছি না কোনোটা খারাপ কোনোটা ভালো, দ্যাট ডাজন্ট ম্যাটার। আমি এখানে রিভিউ করতে এসেছি, আমি সেখানে নিউট্রালিটিটাই মেনটেন করব। কিন্তু রাইট উইং স্টোরির ক্ষেত্রে কিন্তু আপনার এক্সট্রিম ইমোশনকে প্রাধান্য দেওয়াটা খুবই জরুরি। আপনারা যদি ধুরন্ধরও দেখেন, সেখানে কিন্তু এক্সট্রিম ইমোশনগুলোকে হাইলাইট করা হয়, কারণ এক্সট্রিম ইমোশনকেই ওখানে বার করার চেষ্টা করা হয়। সেই এক্সট্রিম ইমোশনগুলো যখন একটা সাটেল ডিরেক্টরের হাতে পড়ে, যে নিজে সাটেল ফিল্মই বানিয়েছে এবং যার রাজনৈতিক ব্যাকগ্রাউন্ডের সাথেও রাইট উইং এর খুব একটা মিল অন্তত এতকাল অব্দি ছিল না, সেখানে কিন্তু এই দুটো জিনিসের ক্ল্যাশটা প্রপারলি বসে না। তখন এই যে এক্সট্রিম ইমোশন গুলোকে প্রাধান্য দেয় না, এবং সিরিজটাও ডাল হয়ে পড়ে। তার জন্য রাইটার এবং ডিরেক্টর কম্বিনেশনটা ঠিক করে না বসায় ভোগ যেরকম ফেল করছে, রক্তফলক একটা নন এঙ্গেজিং কাজ হচ্ছে। এবং আমি একটা জিনিস বুঝতে পারি না, এত এআই এর ব্যবহার সিরিজটার মধ্যে হয়েছে, তারপরেও গিয়ে কোথাও ভয় অব্দি জেনারেট করতে পারছে না। ইমোশনাল ডেপথ গুলো তো বাদ দিলাম, ভয়, একটা সিঙ্গেল সিনে যদি আমার ভয় লাগতো তাহলেও বুঝতাম। আদারওয়াইজ এই স্টোরিটার মধ্যে কিন্তু ভালো দিক অনেক কিছু ছিল, এটার মধ্যে একটা ওমেন এম্পাওয়ারমেন্টের দিক ছিল, এবং যেহেতু মাতৃতন্ত্রের কথা বলা হয়, অভিক সরকারের বহু গল্পেই মাতৃদেবীগুলোর কথা বলা হয়, তো সেই দিকগুলো ছিল। বাট প্রপারলি কোনোটাই ঠিক করে ফুটে ওঠে না। তো আমার জন্য এই সিরিজটার বেশিরভাগ দিকই ওয়ার্ক করেনি, এক্সেপ্ট শাশ্বত চ্যাটার্জির অভিনয়টা, এবং সে যেভাবে ক্যারেক্টারটাকে ধরতে পেরেছে। আর হচ্ছে গিয়ে লাস্ট দুটো এপিসোডের কিছু কিছু মোমেন্ট আমার জন্য হালকা ওয়ার্ক করে। বাট আরো একটা জিনিস আমার এই সিরিজটার ক্ষেত্রে ইন্টারেস্টিং লেগেছে, সেটা হচ্ছে আপনারা যদি কিল বিল সোসাইটি দেখেন, কিল বিল সোসাইটিতে সৃজিত মুখার্জি ইচ্ছে করেই পরমব্রত আর অনুপম রায়ের যে সম্পর্কটা, সেটাকে পোক করছিল। কিভাবে পোক করছিল? কৌশানীকে দিয়ে পরমব্রতকে জিজ্ঞেস করছিল যে আপনার অনুপম রায়ের গান কেমন লাগে, ওটা আউট অফ নো হয়ে যাচ্ছিল। কিন্তু এইখানে পরমব্রত একটা স্মার্টলি অন্যরকম জিনিস করেছে, এবং আই হোপ এটা ইন্টেনশনালি, মানে দেখে তো সেটাই মনে হলো। সেটা হচ্ছে গিয়ে এখানে অর্জুন চক্রবর্তীর ক্যারেক্টারটা একটা মেয়েকে বলে, আপনি যদি আমার বোরিং প্লেলিস্টটা শুনতে পারেন তাহলেই আমার সাথে গাড়িতে বসুন। এবং যেই বোরিং প্লেলিস্টটা বলে, তারপরেই একটা অনুপম রায়ের গান বাজায়, মানে অনুপম রায়ের গানগুলো বেসিক্যালি বোরিং, সেটাই বলতে চাইছে। এরকম আমার একটা মনে হলো। এবার এটা রাইটিং এ শান্তনু মিত্র নিয়োগী করেছে নাকি ডিরেকশনে পরমব্রত চট্টোপাধ্যায় করেছে আমার জানা নেই। বাট এই ছিল আমাদের ওভারঅল রিভিউ। রক্তফলক সিরিজটা হরর কাজ হিসেবেও খুবই জালি, এবং ওভারঅল দেখতে গেলেও সিরিজটা আমার জন্য তো পার্টিকুলারলি একেবারেই ওয়ার্ক করেনি। তো এই ছিল আমাদের রিভিউ। আমাদের এই রিভিউটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, এবং হাইপ বাটন অন থাকলে হাইপও দেবেন।